মুক্তিবেগ। মুক্তিবেগ সম্পর্কে তোমরা ক্লাস 10-এ পড়েছো, তবু আবার বলি। কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে যে ন্যূনতম বেগে ছুড়লে পরে বস্তুটি পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রে বাইরে চলে যায় আর ফিরে আসে না, সেই বেগকে কী বেগ বলা হবে? মুক্তিবেগ বলা হবে। অ্যাকর্ডিং টু ফিগার, এই হচ্ছে পৃথিবী থেকে পৃথিবী পৃষ্ঠ রয়েছে এটা, তো পৃথিবী পৃষ্ঠে থেকে কোনো বস্তুকে ন্যূনতম কত বেগে ছুড়লে পরে বস্তুটি মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যাবে। এই যে লাইনটা দেখানো হয়েছে মহাকর্ষীয় ক্ষেত্র পৃথিবীর। মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে মহাকর্ষীয় বল 0 হবে। মহাকর্ষীয় বল 0 হওয়া অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণ 0 হওয়া। আগের দিনে আমি বললাম দুই জায়গাতে অভিকর্ষীয় ত্বরণ 0 হবে, এক পৃথিবীর কেন্দ্রে, দ্বিতীয়ত অসীমে। তো যে বস্তুটা ভূপৃষ্ঠে রয়েছিল এম ভরের বস্তুটা, ওকে কত বেগে ছুড়লে ও অসীমে গিয়ে পৌঁছে যাবে, সেই বেগটাকে মুক্তিবেগ বলা হবে। এরপর আসছে মুক্তিবেগের ক্যালকুলেশন। কারণ পরীক্ষায় জিজ্ঞাসা করে মুক্তিবেগের রাশিমালাটি প্রতিষ্ঠা করো বা দেখাও কোনো গ্রহের ক্ষেত্রে মুক্তিবেগ কোন কোন রাশির ওপর নির্ভরশীল, বা দেখাও মুক্তিবেগের ক্ষেত্রে বস্তুটির বেগ বস্তুটির ভরের উপর নির্ভরশীল নয়, বিভিন্ন ম্যাটার। তো ছবি অনুযায়ী আমি ধরে নিয়েছি পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরত্বে একটি এম ভরের বস্তু রয়েছে। তো এই এম ভরের বস্তুর ওপর ক্রিয়াশীল মহাকর্ষীয় বল কত হবে? F = gmm/x², কারণ এক্স দূরত্ব রয়েছে। তো এখন পৃথিবী এই এম ভরের বস্তুটিকে কী চাইবে? আকর্ষণ করার চাইবে নিজের কেন্দ্রের দিকে। যদি বহিস্থ কোনো এজেন্ট দ্বারা এই এম ভরের বস্তুটিকে dx দূরত্ব সরানো যায়, এইখানে নিয়ে যাওয়া যায়, তাহলে মহাকর্ষীয় বলের বিরুদ্ধে তাকে কাজ করতে হবে। তো এই এম ভরের বস্তুটিকে dx দূরত্ব সরানোর জন্য কতটা কৃতকার্য করতে হবে, ওটি লেখা আছে এম ভরের বস্তুকে dx দূরত্ব সরানোর জন্য কৃতকার্য dw। কৃতকার্য সমান বল ইন্টু সরণ। এটা কোন বল? যে বলটা এর আর পৃথিবীর মধ্যখানে কাজ করছে, অতটাই মিনিমাম বল লাগাতে হবে না, তবেই সরবে। এই বস্তুটিকে পৃথিবী তার কেন্দ্রের দিকে মহাকর্ষীয় বল এই বল দ্বারা টানছে। তো মিনিমাম আমাকে কত বল সাপ্লাই করতে হবে যার ফলে বস্তুটিকে আমি এইখান থেকে এখানে সরাতে পারবো? ঠিক ওই বলটাই মিনিমাম। তাহলে dx দূরত্ব সরানোর জন্য কৃতকার্য হচ্ছে এটা, তাই তো? যদি বস্তুটিকে অসীম দূরত্বে পৌঁছাতে হয় তাহলে কত কৃতকার্য করতে হবে? অসীম দূরত্বে পৌঁছাবে। কোথা থেকে পৌঁছাবে? স্যার ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্বে পৌঁছানোর জন্য। ভূপৃষ্ঠ মানে পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরত্ব? আর। তাহলে আর দূরত্ব থেকে বস্তুটাকে কোথায় পৌঁছাতে হবে? অসীমে পৌঁছাতে হবে, তাই না? ওটাই আছে। তাহলে বস্তুটিকে পৃথিবী পৃষ্ঠ থেকে অর্থাৎ আর দূরত্ব থেকে অসীম দূরত্ব পৌঁছানোর জন্য কৃতকার্য dw ইন্টিগ্রেশন w, টোটালটার ইন্টিগ্রেশন w, কোথা থেকে কোথা? dw, আর থেকে ইনফিনিটি। এবার dw মান তো জানা আছে, ওই ভ্যালুটা পুট করেছি, এটা বাইরে নিয়ে গেছি x⁻² dx। এরপর ফর্মুলা লাগিয়েছি। আমরা জানি ইন্টিগ্রেশনের ফর্মুলা কী হয়, যদি x⁻n dx হয় তাহলে সেক্ষেত্রে কি রেজাল্ট কী হবে? x⁻n+1/n+1, এটাই হয় না? তো এখানে x⁻n এর জায়গায় কী রয়েছে? -2, তাহলে -2 + 1, নিচে -2 + 1, আর টু ইনফিনিটি। তাহলে gmm/r -2 + 1 মানে x⁻−1, x⁻−1 মানে নিচে x, আর নিচের মাইনাসটার জন্য উপরে মাইনাসটা তুলে দিয়েছি,
মানে এই লাইনটা সিম্পলিফিকেশন করে করে এই লাইনটা এসেছে। এরপর হচ্ছে কাজ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট ইনফিনিটি, লোয়ার লিমিট আর, তো এই এক্সের জায়গায় ইনফিনিটি বসিয়েছি, এই যে এক্সের জায়গায় ইনফিনিটি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এক্সের জায়গায় আর বসিয়েছি। তো আলটিমেট ক্যালকুলেশন কী আসছে, বস্তুটিকে পৃথিবী পৃষ্ঠ থেকে অসীম দূরত্বে পৌঁছানোর জন্য কতটা কৃতকার্য করা দরকার, এইটা এতটা কৃতকার্যের প্রয়োজন। এক একটা লাইন ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে স্যার, বুঝে গেলাম এতটা কৃতকার্য দরকার। অনেক সময় জিজ্ঞাসা করে যে মহাকর্ষের ক্ষেত্রে বাইরে নিয়ে যাওয়ার জন্য কতটা কৃতকার্য করতে হবে, এটাই। এটাই হবে মহাকর্ষীয় বিভব। আবার পরে পড়বে মহাকর্ষীয় বিভব সম্পর্কে, মহাকর্ষীয় বিভব সম্পর্কে তো আমরা আগেই পড়েছি। এই কার্য এই গতিশক্তি রূপে বস্তুটিকে মহাকর্ষীয় ক্ষেত্রে বাইরে নিয়ে যেতে সাহায্য করবে। এই যে আমি কার্য করলাম আর দূরত্ব থেকে ইনফিনিটি পৌঁছাবার জন্য কতটা কার্য, gmm/r, এই কার্যটাই গতিশক্তি রূপে বস্তুটিকে মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে নিয়ে যেতে পারে। তার মানে এই কার্যটা সমান গতিশক্তি বস্তুটির হাফ এম ভিই তার স্কোয়ার। এসকেপ ভেলোসিটি মুক্তিবেগ, মুক্তিবেগকে ভিই দ্বারাই লেখা হয়, সমান gmm/r। এবার দেখো এম এম ক্যান্সেল আউট, তাহলে ভি সমান কি হবে, √2gm/r। আর আমরা জানি ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ কত হয়, জি সমান gm/r স্কোয়ার। তো এই gm এর জায়গাতে gm/r যদি করি তাহলে gr স্কোয়ার, তো gr স্কোয়ার, আর আর ক্যান্সেল আউট, একটা আর, তাহলে 2gr। এই হচ্ছে মুক্তিবেগের রাশিমালা। আমি পৃথিবীর সাপেক্ষে বলা হয়েছে, অন্য কোনো গ্রহের সাপেক্ষে বলা যেতে পারে প্রশ্ন। মুক্তিবেগের রাশিমালাই হচ্ছে এটা, যেটা পরীক্ষায় নির্ণয় করতে হবে। √2gr, যেখানে জি হচ্ছে ওই গ্রহটির অভিকর্ষজ ত্বরণ আর আর হচ্ছে ওই গ্রহটির ব্যাসার্ধ। যদি আমি চাঁদে যাই, চাঁদের মুক্তিবেগ নির্ণয় করি, তো চাঁদের অভিকর্ষজ ত্বরণ হবে বা চাঁদের ব্যাসার্ধ হবে। যদি আমি মঙ্গলে যাই তাহলে মঙ্গলের অভিকর্ষজ ত্বরণ, মঙ্গলের ব্যাসার্ধ। অর্থাৎ কোনো গ্রহের মুক্তিবেগ ওই গ্রহের অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের সমানুপাতিক এবং ওই গ্রহের ব্যাসার্ধের বর্গমূলের সমানুপাতিকে পরিবর্তিত হয়। এখান থেকে প্রবলেম আসবে, গাণিতিক প্রবলেম আসতে পারে বা ডেরাইভ প্রশ্ন আসতে পারে, পুরো রাশিমালাটা প্রতিষ্ঠা করতে বলতে পারে। সো রেডি থাকবে। এখন দেখো ভূপৃষ্ঠ যদি পৃথিবীর ক্ষেত্রে দেখি, পৃথিবীর ক্ষেত্রে জি এর মান কত হয় আমরা জানি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এর মান কত হয়, 64,000 কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ, তাই না, 6400 কিলোমিটার। এরপর এই কিলোমিটারকে যদি মিটারে কনভার্ট করতে চাই তাহলে কী করতে হবে, কিলোমিটারকে মিটারে কনভার্ট করবো, তখন 10⁻³ এই ক্যালকুলেশনটা করলে পরে যে ভ্যালুটা আসবে সেটা দেখে হবে 11,200 কাছাকাছি, 11,200 মিটার পার সেকেন্ড। এইটাকে যদি আমি ক্যালকুলেট করি তবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মান কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো পুরো ক্যালকুলেশনটা আসা দরকার, আর তোমাদের পুরো ক্যালকুলেশনটা এভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে মুক্তিবেগের মান, মুক্তিবেগের রাশিমালা। মুক্তিবেগ কোনো গ্রহের অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের সমানুপাতিক, ওই গ্রহের ব্যাসার্ধের বর্গমূলের সমানুপাতিক। মুক্তিবেগের জন্য অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্রে বাইরে নিয়ে যাওয়ার জন্য কতটা কার্য করতে হবে বস্তুটিকে, এতটা পরিমাণ কার্য করতে হবে, gm/r। ঠিক আছে, এটি মহাকর্ষীয় বিভব পড়ান ছিল ফার্স্ট ক্লাসে।
চলো নেক্সট, আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। ফিগার যেভাবে দেখানো হয়েছে এই হচ্ছে পৃথিবী, যার ভর m, পৃথিবীর ব্যাসার্ধ r। এখন স্যার পৃথিবীর কেন্দ্র থেকে r দূরত্বে, পৃথিবীর কেন্দ্র থেকে r দূরত্বে একটি কৃত্রিম উপগ্রহ রয়েছে। কোথা রয়েছে? পৃথিবীর কেন্দ্র থেকে r দূরত্বে বা ভূপৃষ্ঠ থেকে h উচ্চতা। তাহলে এই m ভরের উপগ্রহের উপর ক্রিয়াশীল মহাকর্ষীয় বল কত হবে? F সমান g/m/r², তাই না? g/m/r এর মান কত? r প্লাস h, তাহলে r প্লাস h এর হোল স্কয়ার। এই যে r এর মান r প্লাস h, তাহলে r² = r প্লাস h তার হোল স্কয়ার। এদের মধ্যে আকর্ষণ বল কাজ করে পৃথিবী আর এই স্যাটেলাইটের মধ্যে। স্যাটেলাইটের ভর কত? m, পৃথিবীর ভর m। আবার কি হবে? স্যাটেলাইটটা এভাবে প্রদক্ষিণ করবে, এই হচ্ছে ওর কক্ষপথটা, তাই না? যদি এইভাবে প্রদক্ষিণ করতে থাকে বৃত্তাকার পথে, তাহলে ওর কী থাকবে? ওটা অভিকেন্দ্র হয়। তাহলে উপগ্রহের বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র হয় Fc সমান mv²/r, যেখানে ভি কি হয়েছে? উপগ্রহটির প্রদক্ষিণ দ্রুতি। কেপলারের থার্ড ল যদি মনে আছে, এভাবে পড়ানো হয়েছিল, তাই না? তাহলে প্রদক্ষিণ দ্রুতি কত হয় দেখা যাক। তাহলে বলতে পারি এই যে বস্তুটির m ভরের উপগ্রহের বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল Fc, সেটা মহাকর্ষীয় বলের সঙ্গে সমান হবে, তবে তো ঘুরবে। যদি আগের লেকচারটা দেখেছো তো নিশ্চয়ই বুঝতে পারবে। এই ঘটনাটা কোথায় হয়? অ্যাটমসের মধ্যে হয়। ভেতরে নিউক্লিয়াস থাকে, ইলেকট্রনগুলো কী করে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। তাহলে ওদের মধ্যে যে আকর্ষণ বলটা থাকে তার দরুনে ইলেকট্রনটা ঘুরতে থাকে বৃত্তপথে। তাহলে বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বল কে দেবে? এখনের ঘটনার জন্য দেবে মহাকর্ষীয় বল। আর অ্যাটমিক পার্টিকেলসের ক্ষেত্রে কে দেবে? নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল, যেটা তড়িৎ বল বলা হয়, কুলম্ব বল। তো যাই হোক, এখন গ্রহটিকে বৃত্তাকার পথে ঘোরার জন্য অভিকেন্দ্র বলের যোগানটা কে দেবে? মহাকর্ষীয় বল। তার মানে দুটো বলেই সমান ওঠে। তাহলে Fc সমান mv²/r, F সমান gmm/r²। এখান থেকে ভি যদি ক্যালকুলেট করা হয় তাহলে ভি সমান কী হবে? √gm/r, কারণ এই m আর এই m ক্যান্সেল আউট। এখানে r রয়েছে, এখানে r² রয়েছে, একটা আর কেটে যাবে, তাই না? এটাই পড়ে থাকবে। আর আমরা জানি জি সমান কী হয়? gm/r²। তাহলে gm এর ভ্যালু কত হবে? gr²। তাহলে এখানে যে gm রয়েছে তার ভ্যালু gr²। নিচে রয়েছে r মানে ক্যাপিটাল R প্লাস h। এই r² বার হয়ে যাবে r × √g/r প্লাস r, অর্থাৎ r × √g/r। এই যে তিনটা ইকুয়েশন দেখছো, এই তিনটা ইকুয়েশনে কি নির্দেশ করছে? ওই উপগ্রহটির প্রদক্ষিণ দ্রুতি। পরীক্ষায় এগুলোকে প্রমাণ করতেও বলতে পারে, রাশিগুলোকে প্রতিষ্ঠা করতে বলতে পারে, যে প্রমাণ করো কোনো গ্রহের প্রদক্ষিণ দ্রুতি, কোনো কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ দ্রুতি r সমান √g/r। তো আলটিমেট তোমাকে পুরো ক্যালকুলেশনটা জানা দরকার হচ্ছে কি, আর এই ক্যালকুলেশনটা তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে বারংবার, তাহলে জিনিসটা এসে যাবে। তো এই হচ্ছে প্রদক্ষিণ দ্রুতি। এই তিনটা সমীকরণ 1, 2, 3, এই তিনটা সমীকরণ কাকে নির্দেশ করছে? প্রদক্ষিণ দ্রুতিকে নির্দেশ করছে। আবার উপগ্রহের প্রদক্ষিণকাল টি হলে টি সমান কী হবে? 2πr/v, বৃত্তের পরিধি, অতিক্রান্ত দূরত্ব বাই দ্রুতি, দূরত্ব বাই দ্রুতি সমান সমান, তাই না? তাহলে 2πr, ভি এর যে ভ্যালুটা বার হয়েছে, ভি এর ভ্যালুটা আমি বস করিয়ে দেবো। যেমন ভি এর কোন ভ্যালুটা বার হয়েছে? gm/r √, তো তখন আমি এখানে gm/r পুট করেছি। √gm/r হয়তো, কিন্তু উপরে চলে যাবে, তাহলে 2πr × √r/gm। এবার gm মানে gr² ওঠে, এই যে আগে ওখানে বসিয়েছি, gm সমান gr², তাই না?
তাহলে জিএম সমান যদি জি আর স্কোয়ার হয়, এই আর স্কোয়ারের জন্য এই আরটা বাইরে চলে যাবে, তাহলে 2πr/r ইন্টু √r/জি। এই আরটাকে যদি আমি ভেতরে নিয়ে যাই, তো রুটের ভেতরে গেলে আর স্কোয়ার হবে, আর আগের থেকে একটা আর রয়েছে, তার মানে আর কিউ, তাহলে 2πr ইন্টু √r/জি। আবার আর মানে কি, আর মানে ক্যাপিটাল আর প্লাস এইচ, তাহলে ক্যাপিটাল আর প্লাস এইচের দ্বারা হলো কি, তাই না? তাহলে 2πr√r, এখান থেকে যদি আমি আর কিউ কমন নিয়ে নিই, যদি আমি আর কিউ কমন নিই, তাহলে পড়ে যাবে 1 + h/r তার হোল কিউ বাই জি। এবার এই আর কিউ এর জন্য ধ্যান দিয়ে শুনবে, এই আর কিউ থেকে আর স্কোয়ার সাইডে নিয়ে যাওয়া, এই আর কিউ থেকে এই আর কিউটা কি লিখতে পারি, আর স্কোয়ার ইন্টু আর, তো আর স্কোয়ারের জন্য একটা আর বার হবে, ওই আর আর কেটে যাবে, তাহলে শুধু 2π পড়ে থাকবে, তো 2π ভিতরে একটা আর পড়ে রইবে, আর স্কোয়ার ইন্টু আর ছিল না, আর স্কোয়ারটা বার হলো, ভিতরে আরটা তো রয়েছে, তাহলে √r/জি। আর এটাকে লেখা যেতে পারে 1 + h/r, রুটের জন্য ½ তাহলে 3 আছে, 3-এর হাফ মানে 3/2। তো এই যে সমীকরণটা 4, 5, 6 এগুলো পরীক্ষায় প্রমাণ দেয়, যে প্রমাণ করো কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণকাল হচ্ছে এটা বা এটা বা এটা, ঠিক আছে? তো হচ্ছে প্রদক্ষিণকাল, কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণকাল, আগেরটা ছিল কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ দ্রুতি। সেম জিনিস ডিসকাশন হয়েছে আমাদের যখন আমরা কেপলারস ল পড়িয়েছি, ঠিক আছে? একটা জিনিস নোটিস করো, ওই কত ছিল ভর গ্রহের, উপগ্রহটা এম ভর ছিল না, এম ভরের উপগ্রহ, এম ভরের উপগ্রহ, ওর প্রদক্ষিণ দ্রুতি দেখো ওর ভরের উপর নির্ভরশীল রয়েছে না। তো পরীক্ষায় প্রশ্ন এভাবে বলতে পারে যে এম ভরের একটি প্রমাণ করো এম ভরের কৃত্রিম উপগ্রহের দ্রুতি বা প্রদক্ষিণকাল ওর ভরের উপর নির্ভরশীল নয়, তখন তোমাকে এখন অবধি এসে করে দেখাতে হবে, স্পষ্টতই দেখতে পাই এম ভরের উপগ্রহের প্রদক্ষিণ দ্রুতি কার সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে, ব্যাসার্ধের সঙ্গে রয়েছে, অভিকর্ষীয় ত্বরণের সঙ্গে রয়েছে, আর কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে রয়েছে। এম ভরের বস্তুর ভরের সঙ্গে রয়েছে সম্পর্ক, তাহলে আদৌ নির্ভরশীল নয়। সিমিলারলি দেখো ওর পর্যায়কালের কোনো রাশিমালাতে কি এম রয়েছে, না 4 নম্বর সমীকরণে রয়েছে, না 5-এ রয়েছে, না 6-এ রয়েছে, কোথাও কিন্তু দেখে নাও এম নেই। তাহলে বলতে পারি কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল, কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণকাল উপগ্রহের ভরের সঙ্গে নির্ভরশীল নয়। বলে দেবে প্রমাণ করো মুক্তিবেগ ভরের উপর নির্ভরশীল নয়, ভরের উপর নির্ভরশীল নয় তো, কারণ মুক্তিবেগ কোনো বস্তুরই মুক্তিবেগ, একটা হালকা বস্তুকে ছুটতে গেলে এত স্পিডে ছোড়া দরকার 11.2 km/s, একটা ভারী বস্তুকে যদি ছুটতে হয় তো এতটাই ছুটতে হবে। তার মানে মুক্তিবেগও কার উপর নির্ভরশীল নয়, ভরের উপর নির্ভরশীল নয়। কার উপর নির্ভরশীল, কোন গ্রহে আছে সেই গ্রহের অভিকর্ষজ ত্বরণের বর্গমূল, কোন গ্রহে আছে তার বর্গমূলের ব্যাসার্ধ, তার ব্যাসার্ধের বর্গমূল, এর সঙ্গে সম্পর্কযুক্ত, ভরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, ঠিক আছে? পৃথিবীর খুব নিকটতম উপগ্রহের ক্ষেত্রে কি হবে, পৃথিবীর নিকটতম উপগ্রহের ক্ষেত্রে কি হবে, পৃথিবী ছিল এইটা, ওর ব্যাসার্ধ ছিল আর আমি এইসব জায়গায় কোথাও মাপছিলাম না, তো পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরত্ব ছিল, এটা আর সমান কী হবে, আর প্লাস এইচ, এইভাবে তো আমরা ক্যালকুলেশন করে যাচ্ছি। তো পৃথিবীর যদি খুব নিকটতম হয় তাহলে দূরত্ব মানে এগুলো এই কাছাকাছি জায়গায় থাকবে, তাহলে এই যে এইচের মান, যেটা এই ভূপৃষ্ঠ থেকে ওই জায়গাটা, এই যে এইচের মান, এই এইচের মানটা কী হবে, কম। তাহলে পৃথিবীর নিকটতম উপগ্রহের ক্ষেত্রে আর প্লাস এইচের মানটাকে আমরা আর ধরে নিতে পারি। পৃথিবীর খুবই নিকটতম উপগ্রহের ক্ষেত্রে, খুব কাছে আছে পৃথিবী, তাহলে ওর ক্ষেত্রে এইচ ইজ মাচ লেস দেন আর হয়।
এইচ ইজ মাছ লেস দেন যদি আর হয় তাহলে আর এর সঙ্গে এইচ যোগ করলেই কি বা না করলেই কি, তো আর এর ভ্যালু কাছাকাছি থাকবে। তাহলে আর প্লাস এইচকে আমরা আর কনসিডার করব। তাহলে ওই যে সমীকরণগুলো রয়েছিল, কোন সমীকরণগুলো, এই যে জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ, তাহলে এই আর প্লাস এইচের জায়গায় আমি কি লিখব, আর। ওই আর আর এই আর কাটান যাবে, উপরে দুটো আর আছে, তো একটা আর কেটে উপর কী রয়েছে, উপরে রুট ওভার অফ জি আর, তাই না? পর্যায়কালেরটাও সেইভাবেই করতে হবে। পর্যায়কালে 2 পাই আর, আর প্লাস এইচের জায়গায় কী লিখব, আর। পৃথিবীর খুব কাছের উপগ্রহের ক্ষেত্রে, নাম দেয় পরীক্ষা দেয় প্রশ্ন, পৃথিবীর খুব কাছের উপগ্রহের ক্ষেত্রে, নিকটতম উপগ্রহের ক্ষেত্রে। তো পৃথিবীর নিকটতম উপগ্রহের ক্ষেত্রে আর প্লাস এইচ নিয়ারলি ইকুয়ালস টু আর, তাহলে বেগটা কি হয়ে যাবে, রুট ওভার অফ জি আর। এবং পর্যায়কালটা, এটা ছিল সমীকরণটা, আর প্লাস এইচ তার হোল কিউব, বাকি সব সেম আছে, 2 পাই আর জি জি, আর কিউব মানে আর প্লাস এইচ তার হোল কিউব। আপনি বলছেন আর প্লাস এইচ মানে আর, বিলকুল। তো এই আর প্লাস এইচ মানে আর, মানে যদি আর হয় তাহলে এর জায়গাতে আর কিউব, আর লিখব, তাহলে আর কিউব। এবার এই আরটা যদি রুটের ভেতরে ঢুকে তো আর স্কোয়ার, উপরে আর কিউব, তাহলে উপরে একটা আর রুট পড়ে রইবে, তাহলে টি সমান 2 পাই রুট ওভার অফ আর বাই জি। বোঝা গেল? আবার আমরা জানি পৃথিবীর ঘনত্ব রো জি আর জি এর মধ্যে সম্পর্ক পড়াচ্ছি, রো সমান 3g বাই 4g পাই আর। তাহলে এই সমীকরণটা থেকে যদি আমি আর বাই জি বার করি, আরটাকে এদিকে নিয়ে গেলাম, জিটাকে নিচে চলে এসে, তো আর বাই জি, তাহলে রোটা নিচে এসে যাবে, তাই না? তাহলে আর বাই জি সমান 3/4g বাই রো। তো এই আর বাই জি এর ক্ষেত্রে ভ্যালুটা বসে করিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে আমি একটা নতুন জিনিস বার করতে শিখলি, নতুন জিনিস দেখলাম যে কোনো গ্রহের প্রদক্ষিণকাল না, কোনো গ্রহের প্রদক্ষিণকাল, সে কৃত্রিম উপগ্রহ থাক, অ্যাকচুয়াল কোনো গ্রহে থাক, কোনো গ্রহের প্রদক্ষিণকাল যাকে কেন্দ্র করে ঘুরছে তার ঘনত্বের, নিজের ঘনত্বের নয়, যাকে কেন্দ্র করে ঘুরছে তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিকে পরিবর্তিত করে। মানে যেহেতু এভাবে মনে করো পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে, তাহলে পৃথিবীর পর্যায়কালটা কার সঙ্গে ডিপেন্ড করবে, সূর্যের ঘনত্বের সঙ্গে। আবার কৃত্রিম উপগ্রহ পড়ছি, তো কৃত্রিম উপগ্রহ কাকে কেন্দ্র করে ঘুরে, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরবে, তাহলে কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণকাল পৃথিবীর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিকে পরিবর্তিত। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইকুয়েশন। কোনো গ্রহের প্রদক্ষিণকাল যাকে কেন্দ্র করছে, কেন্দ্র করে ঘুরছে, তার ঘনত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিকে পরিবর্তিত হবে। এটা মনে রাখবে, প্রশ্ন দেবে। আচ্ছা স্যার, পৃথিবীর নিকটতম উপগ্রহের ক্ষেত্রে প্রদক্ষিণ বেগটা কত হবে? প্রদক্ষিণ বেগ হবে এইটা। আমি কি জি এর মান জানি না 9.8 হয়, আর এর মান জানি না 6400 কিলোমিটার হয়? এটা ক্যালকুলেশন করে দেখবে তো, পরীক্ষায় জিজ্ঞাসা করে পৃথিবীর খুব কাছের উপগ্রহের ক্ষেত্রে প্রদক্ষিণ দ্রুতি নির্ণয় করো, তো দেখবে এর ভ্যালুটা 7 পয়েন্ট সামথিং আছে কিছু, ঠিক আছে? এই ভ্যালুটা 7 পয়েন্ট সামথিং কিছু আসে, 7.2 না কত আসে যেন, 7.9 হবে, তো 7.9 কিলোমিটার পার সেকেন্ড। আর এই পর্যায়কালটা কি বার করা যাবে? নিশ্চয়ই যাবে। 2 পাই তো জানা আছে, আর হচ্ছে 6400 কিলোমিটার পৃথিবীর ক্ষেত্রে, জি হচ্ছে 9.8। এটা যখন ক্যালকুলেশন করবে তখন দেখো বার হবে তোমার 5078 সেকেন্ড। এই সেকেন্ডটাকে যদি আবার তুমি কনভার্ট করো তাহলে 1 ঘন্টা 24 মিনিট 38 সেকেন্ড হবে। 1 ঘন্টা 24 মিনিট 38 সেকেন্ড। তাহলে পর্যায়কালটাও আমি নির্ণয় করে দিলি। কার ক্ষেত্রে? পৃথিবীর খুব নিকটতম উপগ্রহের ক্ষেত্রে। প্রদক্ষিণ দ্রুতি 7.9 কিলোমিটার পার সেকেন্ড, পর্যায়কাল বা প্রদক্ষিণকাল 5078 সেকেন্ড, 1 ঘন্টা 24 মিনিট 38 সেকেন্ড। ঠিক আছে, চলো।
মনে রাখবে পৃথিবীর খুব নিকটতম উপগ্রহের ক্ষেত্রে নির্ণয় করেছি। কোনো গ্রহের প্রদক্ষিণ কাল যাকে কেন্দ্র করে ঘুরছে তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিকে পরিবর্তিত। আগে এরপর আসছে, হ্যাঁ এখানে একটা প্রশ্ন, তো ভাবো মুক্তিবেগের ক্ষেত্রে কি করছিলাম, কোনো একটা বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে বাইরে নিয়ে যেতেছিলাম অসীমে। কত বেগ দরকার ছিল? 11.2 কিলোমিটার/সেকেন্ড বেগ প্রয়োজন। কিন্তু কোনো উপগ্রহকে ভাবো আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে জাস্ট কিছু উচ্চতায় রাখবো, তাহলে ওর জন্য কি আমি মুক্তিবেগ দিব? নিশ্চয়ই দিব না। ওর জন্য আমার কত বেগ দিতে হবে? 7.9 কিলোমিটার/সেকেন্ড। কারণ পৃথিবীর খুব কাছের উপগ্রহের ক্ষেত্রে, পৃথিবীর নিকটতম উপগ্রহ খুব কাছের ক্ষেত্রে ওকে তো অসীমে নিয়ে যাবো না। অসীমে নিয়ে যাওয়ার জন্য কত দরকার? 11.2, যাতে ও ফিরেই আসে না। এর জন্য কি হবে? এর জন্য পৃথিবীর খুব কাছের রইবে, কাছের উপগ্রহের ক্ষেত্রে কত বেগ দেওয়া দরকার? 7.9 কিলোমিটার/সেকেন্ড। মুক্তিবেগের থেকে কম দিতে হবে। এরপর আসছে ভূ সমলয় উপগ্রহ এবং ভূ সমলয় কক্ষপথ বা পার্কিং কক্ষপথ। প্রথমত উপগ্রহ ক ধরনের হয়? উপগ্রহ দেখো দু ধরনের হয়, একটা হয় পিএস, একটা হয় জিএস। স্যাটেলাইট দু ধরনের, একটা পোলার স্যাটেলাইট, একটা জিও স্টেশনারি স্যাটেলাইট। পোলার স্যাটেলাইট মানে মেরু উপগ্রহ, আর জিও স্টেশনারি স্যাটেলাইট মানে ভূ সমলয় উপগ্রহ। জিও স্টেশনারি স্যাটেলাইট মানে ভূ সমলয় উপগ্রহ, আর পিএস মানে হচ্ছে পোলার স্যাটেলাইট। পোলার স্যাটেলাইট মানে মেরু উপগ্রহ। পৃথিবীর কী রয়েছে এভাবে থাকে না, এদিকটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। তো যদি কোনো উপগ্রহ এইভাবে রয়েছে, পৃথিবীকে এইভাবে প্রদক্ষিণ করছে, বুঝো এইভাবে উত্তর থেকে দক্ষিণে প্রদক্ষিণ করছে, পৃথিবীকে কেন্দ্র করে উত্তর থেকে দক্ষিণে এভাবে প্রদক্ষিণ করছে, ওই স্যাটেলাইটটাকে বলা হয় পোলার স্যাটেলাইট। কারণ উত্তর থেকে দক্ষিণের দিকে বা দক্ষিণ থেকে উত্তর দিকে মেরুর দিকে কভার করছে, মেরুটা কভার করবে না, এইটা পোলার স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইট কোন স্যাটেলাইটটা? যে স্যাটেলাইটটা পৃথিবীকে পশ্চিম থেকে পূর্বের দিকে, পশ্চিম থেকে পূর্বের দিকে ঘুরবে, এইভাবে পশ্চিম থেকে পূর্বের দিকে ঘুরবে। কোথায় অবস্থান করবে? নিরক্ষীয় তলে। আমরা সবাই জানি এটা নিরক্ষীয় তল, এটা নিরক্ষ রাখা গেছে না, তো নিরক্ষীয় তলের বস্তুটি কি হবে? প্রদক্ষিণ করবে পৃথিবীকে। কীভাবে প্রদক্ষিণ করবে? পৃথিবী যদি এই পশ্চিম থেকে পূর্বের দিকে ঘুরে, তো এই স্যাটেলাইটটাও কোন দিকে ঘুরবে? পশ্চিম থেকে পূর্বের দিকে ঘুরবে। তো ভূ সমলয় উপগ্রহ কাকে বলা হবে? ভূ সমলয় উপগ্রহ সেই উপগ্রহকে বলা হবে যে উপগ্রহটি প্রথমত নিরক্ষীয় তলে অবস্থান করবে। নিরক্ষীয় তলে বলতে এই তলটাতে, ঠিক আছে? পশ্চিম থেকে পূর্বের দিকে ঘুরবে, পশ্চিম থেকে পূর্বের দিকে প্রদক্ষিণ করবে, পশ্চিম থেকে পূর্বের দিকে প্রদক্ষিণ করবে, নো ডাউট। কত স্পিডে করবে? পৃথিবীর যতটা কৌণিক বেগ ঠিক তত বেগেই। পৃথিবীর যদি কৌণিক বেগ কিছু হয়, ঠিক ওই বেগেই এও প্রদক্ষিণ করবে। দক্ষিণ করবে, পৃথিবীর কৌণিক বেগের সমান বেগে, পৃথিবীর কৌণিক বেগের সমান বেগে প্রদক্ষিণ করবে। ধ্যান দিয়ে শুনুন এই কথাটা কি বলে। কোনো বস্তু যদি পৃথিবীর কৌণিক বেগের সমান বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, তাহলে আমি বলতে পারি পৃথিবীর সাপেক্ষে ওর আপেক্ষিক বেগের মান কত হবে? পৃথিবীর কৌণিক বেগ ওমেগা, আর এই যে স্যাটেলাইটটা মুভ করছে, স্যাটেলাইটটারও কৌণিক বেগ কত হবে? ওমেগা। তাহলে এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত হবে? দেখতে হবে ডাইরেকশনটা কোন দিকে আছে, একই ডাইরেকশনে ঘুরছে,
পৃথিবীও পশ্চিম থেকে পূর্বের দিকে ঘুরছে, আর এই স্যাটেলাইটটাও পশ্চিম থেকে পূর্বের দিকে ঘুরছে, তাই না? তাহলে পৃথিবীর সাপেক্ষে এর আপেক্ষিক বেগের মান কত হবে? ওমেগা মাইনাস ওমেগা, সেম ডাইরেকশন, ওমেগা মাইনাস ওমেগা মানে 0। তাহলে এই যে লাইনটা লেখা আছে ওয়েস্ট থেকে ইস্ট প্রদক্ষিণ করবে পৃথিবীর কৌণিক বেগের সমান বেগে, অর্থাৎ আপেক্ষিক বেগ 0 হবে। কার আপেক্ষিক বেগ 0 হবে? স্যাটেলাইটের আপেক্ষিক বেগ 0 হবে। স্যাটেলাইটের আপেক্ষিক বেগ 0 হবে। কার রেসপেক্টে? পৃথিবীর রেসপেক্টে, পৃথিবীর সাপেক্ষে। এখন বোঝো, যদি কোনো বস্তুর আপেক্ষিক বেগ 0 হয়ে যায়, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি দেখি আমরা, তাহলে ভূপৃষ্ঠ থেকে দেখলে স্থির বলে মনে হবে। ভূপৃষ্ঠ থেকে দেখলে কি মনে হবে? স্থির বলে মনে হবে। কারণ দেখো, মনে করো স্যাটেলাইটে পজিশনে আছে, আর এইখানে কোনো ব্যক্তি দাঁড়ায় আছে ভূপৃষ্ঠে, তো ও তো একে তাকাচ্ছে। যদি স্যাটেলাইটটা ফাস্ট চলে যেত, স্যাটেলাইটটা ফাস্ট মুভ করতো, তো এই ব্যক্তি দেখতে পেতো যে স্যাটেলাইটটা আগে দিয়ে চলে গেছে পৃথিবীর সাপেক্ষে। যদি স্যাটেলাইটটা স্লো মুভ করতো, তো দেখতো পার্সন দেখতো যে স্যাটেলাইটটা পেছনের দিকে চলে গেছে। কিন্তু পৃথিবীর সমান কৌণিক বেগে ঘুরছে, অর্থাৎ এই ব্যক্তি সব সময় একে দেখতে পাবে, সব সময়। তার মানে এই ব্যক্তির কী মনে হবে? এই ব্যক্তির মনে হবে এই স্যাটেলাইটটা যেন আগে স্থির আছে। এই স্থিরতার কারণ কি? এই স্থিরতার কারণেই হচ্ছে এর আপেক্ষিক বেগ পৃথিবীর আপেক্ষিক বেগের সঙ্গে সমান। তো আমি বলতে পারি এই স্থিরতার কারণ হচ্ছে স্যাটেলাইটের আপেক্ষিক বেগ 0, তাই ভূপৃষ্ঠ থেকে দেখলে স্থির বলে মনে হবে। তো এই হচ্ছে ভূসমলয় উপগ্রহ। ভূসমলয় উপগ্রহ কাকে বলা হবে? ভূসমলয় উপগ্রহ ওই উপগ্রহটিকে বলা হবে যে উপগ্রহটি নিরক্ষীয় তলে থাকবে, মানে এই সারফেস থেকে নিরক্ষীয় তলে থাকবে, পশ্চিম থেকে পূর্বের দিকে প্রদক্ষিণ করবে, পশ্চিম থেকে পূর্বের দিকে প্রদক্ষিণ করবে, পৃথিবী যেভাবে নিজেকে প্রদক্ষিণ করছে পৃথিবীর সমান কৌণিক বেগে করবে। পৃথিবীর কৌণিক বেগ যদি ওমেগা হয়, তাহলে এরও কৌণিক বেগ ওমেগা হবে, অর্থাৎ উপগ্রহের আপেক্ষিক বেগ 0 হবে। আর উপগ্রহের আপেক্ষিক বেগ যদি 0 হয়, তাহলে ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি কি মনে হবে? এই উপগ্রহটি যেন এক জায়গায় স্থির আছে, তাহলে ভূপৃষ্ঠ থেকে দেখলে স্থির বলে মনে হবে। এমনি ধরনের উপগ্রহকে আমি কী বলব? ভূসমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট। আর যদি এইভাবে ঘুরতো উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে, এভাবে তাহলে কী হতো? পোলার স্যাটেলাইট। তো দু ধরনের স্যাটেলাইট আছে, জিও স্টেশনারি স্যাটেলাইট আর পোলার স্যাটেলাইট। তো আমরা এখন আলোচনা করব জিও স্টেশনারি স্যাটেলাইট, ভূসমলয়। তো ভূসমলয় উপগ্রহের এই বৈশিষ্ট্যগুলো থাকা দরকার। এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবে, 1, 2, 3। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। তো দেখো, এটা অ্যাকচুয়ালি 3D ফিগার, তাই না? একটা পৃথিবী ওকে সারাউন্ডিং কেন্দ্র করে এভাবে ঘুরবে। তো স্যার এটাকে 2D যদি পোজ করা হয়, তো 2D আমি এভাবে দেখাচ্ছি, মনে করো এই হচ্ছে পৃথিবী, আর এই হচ্ছে এইটা, ওর প্রদক্ষিণ কক্ষপথটা হচ্ছে এইটা। তাহলে ভূসমলয় উপগ্রহ বুঝে গেছি। ভূসমলয় কক্ষপথ বা পার্কিং কক্ষপথ কি? ভূসমলয় কক্ষপথ বা পার্কিং কক্ষপথ কি? তো ভূসমলয় উপগ্রহ যে কক্ষপথের আবর্তন করছে, সেই কক্ষপথটিকে কী বলবো? ভূসমলয় কক্ষপথ বা পার্কিং কক্ষপথ। মনে রাখবে, পার্কিং কক্ষপথ বা ভূসমলয় কক্ষপথ কি? ভূসমলয় উপগ্রহ যে কক্ষপথে আবর্তন করছে, সেই কক্ষপথটিকে ভূসমলয় কক্ষপথ বা পার্কিং কক্ষপথ বলা হয়। এরও ক্ষেত্রে সেম ওই ক্যালকুলেশন দিয়েছে। কী কী ক্যালকুলেশন আছে? সেম যেভাবে ওই আগেরটার করেছিলাম। এই পৃথিবীর ভর m, ব্যাসার্ধ r, পৃথিবীর কেন্দ্র থেকে r দূরত্বে একটা স্যাটেলাইট রয়েছে যার ভর কত? m। তো এই স্যাটেলাইটের প্রদক্ষিণ দ্রুতি কত হবে? প্রদক্ষিণ দ্রুতি নির্ণয়ের জন্য অভিকেন্দ্র বল আর মহাকর্ষীয় বল সমান করেছিলাম। সেম ক্যালকুলেশন, gm/r, gm মানে gr স্কোয়ার লিখেছি, gr স্কোয়ার বাই r মানে r ইন্টু √g/r। এ হচ্ছে ভূসমলয় উপগ্রহের প্রদক্ষিণ। আরে ভূসমলয় উপগ্রহ তো ওয়ান কাইন্ড অফ উপগ্রহ না?
তাহলে ওরও প্রদক্ষিণ ত্রুটি ওর মতোই থাকবে। ওর পর্যায়কালটা ওই হয়ে থাকবে 2πr/v, ওই সব ইকুয়েশন সেম, কিছু চেঞ্জ নেই। আমি এইখানে এক্সট্রা কী করেছি, টি সমান 2πr/v, 2πr, ভি এর যে মানটা √g/r, ভি মানে r ইন্টু √g/r, তাই না? তো ভি এর মানটা লিখেছি r ইন্টু √g/r। তাহলে এই আরটা ভেতরে ঢুকলে r কিউব 2πr ইন্টু √r3/g স্কোয়ার করে দিয়েছি। তাহলে 4π² r²r3/g, আর কিউব বার করলে আর কিউব সমান কত হবে, জি r²t²/4π², আর ক্যালকুলেট করেছি, আর সমান কত হবে 2^3। জি এর মান জানি, হ্যাঁ জানি 9.8। আর এর মান পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। পৃথিবীর পর্যায়কাল জানি, পৃথিবীর পর্যায়কাল কত আছে, পৃথিবী নিজের অ্যাক্সিসে সারাউন্ড এসে গ্রহ হচ্ছে, তাই না? এখানে গ্রহের পর্যায়কাল বটে, তো গ্রহের পর্যায়কাল বার করা যাবে না? এটা গ্রহের 5078 সেকেন্ড কি একটা বার করলাম না আমি, গ্রহের পর্যায়কাল, এটা গ্রহের পর্যায়কাল বটে। তাহলে গ্রহের যদি পর্যায়কাল হয়ে যায় তাহলে 4π², এইসব ভ্যালু তো কনস্ট্যান্ট, সবগুলোর যদি মান বসানো যায় তো 42,340 কিলোমিটার হবে। আর এই আর মানেই তো আর প্লাস এইচ না, তাহলে এইচ সমান কত, 42,340 মাইনাস আর এর মান কত 6400 কিলোমিটার। অর্থাৎ যদি ক্যালকুলেশন করি তো 35,940। তার মানে ভূপৃষ্ঠ থেকে ভূসমলয় উপগ্রহকে কত দূরে স্থাপন করা দরকার, 36,000 কিলোমিটার উপরে স্থাপন করা দরকার। তো আগের প্রশ্নে এটা পড়তো, এখনও পড়বে, তো এই ক্যালকুলেশনটা তোমাকে নিজের থেকে করতে হবে। এই রিলেশন থেকে আর বার করলে, আর মানে তো আর প্লাস এইচ, তো এইচ সমান যে ভ্যালুটা বার হলো এর থেকে আর বিয়োগ করে দিলে, তো 36,000 কিলোমিটার অ্যাপ্রক্স হবে। এই হচ্ছে তোমার জিও স্টেশনারি স্যাটেলাইট, ভূসমলয় উপগ্রহ। তাহলে ভূসমলয়ের কক্ষপথের উচ্চতা কত, ভূসমলয়ের কক্ষপথের উচ্চতা পৃথিবীর কেন্দ্র থেকে যদি বলা হয় তো 42,340, পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি বলা হয় তাহলে 36,000 কিলোমিটার। বোঝা গেল? এটা 24 ঘন্টা হবে, দেখে নেবে। যদি ভূসমলয় কক্ষপথ হয় তাহলে 24 ঘন্টা, যদি দূরের কক্ষপথ, পৃথিবীর খুব নিকটবর্তী কক্ষপথ হয় তাহলে ওই 5,078 সেকেন্ড, অর্থাৎ 1 ঘন্টায় 24 মিনিট 38 সেকেন্ড। কারণ আমরা ভূসমলয়, আমি কার ক্যালকুলেশন করছি, ভূসমলয় উপগ্রহ। ভূসমলয় উপগ্রহ কাকে বলে, যে উপগ্রহটা পৃথিবীর যে কৌণিক বেগ সেই কৌণিক বেগে ঘুরছে, তাই না? তো পৃথিবীর কৌণিক বেগ অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের চারিদিকে কত সময় একবার প্রদক্ষিণ করে, 23 ঘন্টা 56 মিনিট, মানে 24 ঘন্টা অ্যাপ্রক্স। তাহলে স্যাটেলাইটটাও এই জায়গা থেকে ফের এই জায়গায় আসতে কত সময় লাগবে, 24 ঘন্টা। তো যখন আমি এই টি এর ভ্যালু বসাবো তখন আমি এখানে কত বসাবো, 24 ঘন্টা, কারণ ভূসমলয় উপগ্রহ ওটা। যদি অন্য উপগ্রহ থাকতো যে পৃথিবীর খুব নিকটতম এই যে পৃথিবীর খুব নিকটতম উপগ্রহ, তখন টি ইকুয়ালস টু 2π√r/g, তখন 5,078 সেকেন্ড। তখন এইচ এর ভ্যালু নির্ণয় করার জন্য আমি এই টাইমটা বসাতে, তো যেন গণ্ডগোল না। ঠিক আছে, চলো তাহলে মোটামুটি চ্যাপ্টারটার 80% জিনিস কভার হয়ে গেছে। গতিশক্তি, স্থিতিশক্তি ম্যাটারটা একটু রয়েছে, আর বেশি নেই, আর একটা ক্লাস হলেই হয়ে যাবে 30 মিনিটসের। চলো আজ এই অবধি থাক, তাহলে যেটুকু পড়ানো হয়েছে সেটুকু পড়ে নাও। আর টানা যে রেগুলার ক্লাসটা হবে অফলাইনে সেটা বলে দিয়েছি। আর এই সপ্তাহে দেখি কতগুলো ভিডিও আপলোড করা যেতে পারে, যতগুলো আপলোড করে দেবো, চাপ দেবো। চলো ঠিক আছে, রাখছি তাহলে।